ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হয় তাহলে ইউএস এর সাথে যাবে, ইউএস ওই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হচ্ছে। সো এটা কিন্তু অনেক টাফ একটা ম্যাচ হবে। এট এ টাইম চারজন স্ট্রাইকার, ভিনি তার সাথে মার্টিনেল্লিকে নামালো, রায়ান ছিল, এনরিকেও নামালো, এনরিকে একটা ফিনিশও করেছে, চমৎকার ফিনিশ, অফসাইডের কারণে বাদ হয়েছে। এই যে চারজন আপফ্রন্ট প্লেয়ারকে এট এ টাইম নামিয়ে দেওয়া, এখানেও কি কার্লো আনচেলত্তি তার রাইট পারমুটেশন কম্বিনেশন করে তার রাইট সেটআপটার জন্য এই কাজটা করছে? অবভিয়াসলি, কারণ আপনি যদি দেখেন এখন আনচেলত্তি কিন্তু টার্গেট কিন্তু শুধু ওই যে গ্রুপ পর্বে না, তার টার্গেট কিন্তু ফিউচার, সামনে যে নকআউট স্টেজ আসছে 32 গিয়ে। সো আমার মনে হয় যে সে হলো ধরেন অবশ্যই টেকনিশিয়ান, সে ফিউচার প্ল্যান করে। আর আমরা জানি আনচেলত্তি যে কোনো কিছু করার মতো ক্ষমতা রাখে অ্যাজ এ কোচ। সো আমার মধ্যে এই ব্রাজিল টিমটাকে একটা জায়গায় মানে ইয়ে করার জন্য, বিশেষ করে তাদের যে এই ফুটবল, সেই ফুটবলটা যেন ফিরে আসে তার জন্য সবাইকে ঘুরিয়ে ফিরে খেলাচ্ছে। এবং আপনি ফার্স্ট হাফ 3 গোল হওয়ার পর আমরা সবাই ভেবেছি আরো কত গোল হয়, কিন্তু আমরা দেখেছি কি সেকেন্ড হাফে কি ব্রাজিল নিজেদের মধ্যে কম্বিনেশন বাড়ানোর জন্য একটু মাঠটা ওয়াইড করে খেলছে, দুইটা উইং ইউজ করছে, এবং আপনার মার্টিনেল্লিকে একদিক দিয়ে নামালো, এনরিকে নামালো, অ্যাটাকিং জন্য 4টা প্লেয়ার। হ্যাঁ, সো আমার মনে হয় যে এখানে ওনার ফিউচার প্ল্যানের জন্য এই গ্রুপ স্টেজ বাদ দিয়ে আগামী খেলা কার সাথে পড়বে, এখন ওই গ্রুপের সাথে হয়তো ইউএস একটা চান্স আছে। ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হয় তাহলে ইউএস এর সাথে যাবে, ইউএস ওই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হচ্ছে। সো এটা কিন্তু অনেক টাফ একটা ম্যাচ হবে। সো ওই চিন্তা করে হয়তো সবাইকে খেলাচ্ছে, এবং ফরমেশন ওয়াইজ সে তার মতো যা করা তাই করছে ব্রাজিলকে সেট আপ করার জন্য।